মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের এক অনন্য মহাকাব্য, যেখানে প্রকৃতি ও মানুষের জীবন এক অবিচ্ছেদ্য সত্তা। এবং এই উপন্যাস পাঠে আমরা ময়নাদ্বীপকে বারবার একটি সুনিপুণ সাম্যবাদী সমাজতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক প্রকল্প হিসাবে গ্রহণ করেছি। এর কারণ হিসেবে আমরা দাঁড় করাই মানিকের সমাজতান্ত্রিক রাজনৈতিক আদর্শ, কিন্তু আমরা ভুলে যাই উত্তর উপনিবেশকালে শুধু সমাজতন্ত্রই নয়, বরং নব্য উপনিবেশবাদী কৌশলে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। পাঠাইকে হয়তো এক রহস্যময় স্থান বা হোসেন মিয়ার শোষণের অভয়ারণ্য হিসাবে দেখা হয়, কিন্তু উত্তর উপনিবেশবাদী ও সমাজতান্ত্রিক তাত্ত্বিক বিশ্লেষণে ময়নাদ্বীপ আসলে এক আদি পুঁজিবাদী নগর রাষ্ট্রের সফল প্রোটোটাইপ। যেখানে হোসেন মিয়া কেবল একজন ব্যক্তি নন, বরং তিনি একাধারে রাষ্ট্রপ্রধান, প্রধান উদ্যোক্তা এবং একক পুঁজি নিয়ন্ত্রক, যিনি নব্য উপনিবেশবাদী কৌশলে এক নতুন বিশ্ব গড়ে তুলেছেন। কার্ল মার্কস পুঁজিবাদের বিকাশে আদিম সঞ্চয়ের কথা বলেছিলেন। হোসেন মিয়া ঠিক সেই প্রক্রিয়ারই এক জীবন্ত রূপ। তিনি বিচ্ছিন্ন দ্বীপকে আবাদযোগ্য করেছেন মানুষের শ্রম দিয়ে। দর্শনের ভাষায় হোসেন মিয়া এখানে কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি সার্বভৌম রাষ্ট্র। তার আইন অলিখিত কিন্তু অলঙ্ঘনীয়। তিনি যখন কুবেরকে ঋণ দেন বা কপিলাদের আশ্রয় দেন, তখন তিনি মূলত তাদের শ্রমশক্তির উপর আগাম মালিকানা প্রতিষ্ঠা করেন। এই পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের পরিচয় তার অস্তিত্বে নয়, বরং তার উৎপাদনশীলতায়। হোসেন মিয়ার পুঁজি এখানে কেবল অর্থ নয়, মানুষের জীবন ও শ্রমের উপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। তিনি জানেন যে পুঁজিবাদের প্রাথমিক স্তরে কাঁচামাল এবং শ্রমকে একীভূত করাই হলো আধিপত্যের মূল চাবিকাঠি। ময়নাদ্বীপ তাই কোনো প্রাকৃতিক ভূখণ্ড নয়, বরং হোসেন মিয়ার পুঁজির এক সম্প্রসারিত রূপ। প্রথাগত উপনিবেশবাদ বল প্রয়োগের মাধ্যমে ভূমি দখল করত, কিন্তু হোসেন মিয়ার নব্য উপনিবেশবাদ দখল করে মানুষের অসহায়ত্ব এবং অপরাধবোধকে। নব্য উপনিবেশবাদের প্রধান অস্ত্র হলো ঋণ এবং নির্ভরশীলতা। কোয়ামে নক্রুমার সংজ্ঞায়িত নব্য উপনিবেশবাদ এখানে প্রবল, যেখানে শোষক সরাসরি চাবুক হাতে সামনে থাকে না, বরং নিজেকে ত্রাতা হিসাবে উপস্থাপন করে। কুবেরের জীবনের চরম সংকটে হোসেন মিয়া যখন সাহায্যের হাত বাড়ায়, তখন সেটি আর সাহায্য থাকে না, বরং তা হয়ে ওঠে একটি পলিটিক্যাল কন্ডিশনালিটি। চাবুকের বদলে এখানে ব্যবহৃত হয় অর্থনৈতিক বাধ্যবাধকতা এবং একটি নতুন জীবনের প্রলোভন। হোসেন মিয়া এখানে এক আধুনিক কলোনাইজার, যিনি উপনিবেশ স্থাপন করেছেন মানুষের মনস্তাত্ত্বিক সংকটের উপর দাঁড়িয়ে। এটি এমন এক শোষণ যেখানে শোষিত নিজেই শোষকের প্রতি কৃতজ্ঞ থাকে। সাবঅর্ডার স্টাডিজের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় কুবের, গণেশ বা কপিলাদের মতো চরিত্রগুলো হলো সেই নিম্নবর্গ যাদের নিজস্ব কোনো ভাষা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রশ্ন করলেন, ক্যান দ্য সাবঅর্ডার স্পিক? ময়নাদ্বীপের প্রেক্ষাপটে উত্তর হলো নীরবতা। তার দারিদ্র এবং হোসেন মিয়ার প্রতি তার কৃতজ্ঞতা তাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে তার নিজস্ব কোনো এজেন্সি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সে হোসেন মিয়ার জালে মাছ ধরে, কিন্তু সে জানে না এই মাছের আসল গন্তব্য কোথায়। সে কেবল একটি যন্ত্রের অংশ যার কাজ হলো উৎপাদন নিশ্চিত করা। ময়নাদ্বীপের এই তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে কুবেরদের ভোট বা মতামত কোনো অর্থ বহন করে না, কারণ তাদের কণ্ঠস্বর হোসেন মিয়ার পুঁজির নিচে চাপা পড়ে যায়। রণজিৎ গুহ এবং আন্তনিও গ্রামসের হেজেমনি বা আধিপত্যের তত্ত্ব অনুযায়ী হোসেন মিয়া বল প্রয়োগের চেয়ে সম্মতি আদায়ের কৌশল বেশি ব্যবহার করেন। তিনি কুবের তার দারিদ্র মোচনের স্বপ্ন দেখেন, যা সাবঅর্ডারের মনে এক ধরনের ভ্রান্ত চেতনা তৈরি করে। কুবের মনে করে ময়নাদ্বীপ তার মুক্তির পথ, অথচ সে আসলে এক অদৃশ্য শৃঙ্খলের দিকে এগিয়ে যাচ্ছে। হোসেন মিয়া এখানে একজন বেনিভোল্টেড ডিক্টেটর বা পরম হৈতেশী এক নায়ক। তিনি কুবেরকে এমন এক পরিবেশে নিয়ে যান যেখানে তার পুরনো সামাজিক শৃঙ্খল নেই, কিন্তু সেখানে তার বিনিময়ে কেড়ে নেওয়া হয় তার ব্যক্তি স্বাধীনতা। শোষিত যখন তার নিজের শোষণকে মুক্তি বলে ভুল করে, তখনই পুঁজিবাদ ও নব্য উপনিবেশবাদের চূড়ান্ত বিজয় ঘটে। মিশেল ফুকোর প্যানোপটিকন তত্ত্বের আলোকে ময়নাদ্বীপকে বিশ্লেষণ করলে দেখা যায় হোসেন মিয়া এমন এক অদৃশ্য নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে শোষিত নিজেই নিজেকে শোষণ করে। দ্বীপে কোনো পুলিশ নেই, কোনো জেলখানা নেই, অথচ সবাই এক অদৃশ্য আইনের অনুসারী। ফুকোর বায়োপলিটিক্স বা জৈব রাজধানী তত্ত্ব অনুযায়ী আধুনিক রাষ্ট্র মানুষের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ন্ত্রণ করে। হোসেন মিয়াও তাই করেন। তিনি জানেন কার ঘরে চাল নেই, কার মনে পাপ আছে, আর কে চুরি করে ধরা পড়েছে। এই সর্বব্যাপী নজরদারি আধুনিক নগর রাষ্ট্রের রূপ, যেখানে নাগরিককে মনে করানো হয় সে মুক্ত, কিন্তু সে আসলে বিশাল কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। হোসেন মিয়ার চোখ এখানে রাষ্ট্রের ইন্টেলিজেন্স হিসাবে কাজ করে। ডাঙ্গার সমাজ হলো সামন্ততান্ত্রিক শোষণের আধার, যেখানে জাতপাত এবং ধর্মের বিভাজন মানুষের বেঁচে থাকাকে দুর্বিষহ করে তোলে। ময়নাদ্বীপ এখানে এক গণতান্ত্রিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। হোসেন মিয়ার দর্শনে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই,
সেখানে কুবের এবং রসুলের পরিচয় এক, তারা উভয়ই দ্বীপের নির্মাতা। এই ধর্মনিরপেক্ষতা বা সাম্য হোসেন মিয়ার কোনো আধ্যাত্মিক মহত্ব নয়, বরং এটি একটি কর্পোরেট কৌশল। পুঁজি কখনোই ধর্ম বা বর্ণ চেনে না, পুঁজি চেনে কেবল দক্ষ শ্রমিক। হোসেন মিয়া ময়নাদ্বীপে এমন এক সেকুলার নগর রাষ্ট্র গড়ে তুলেছেন যেখানে সামাজিক বিভেদকে উৎপাদন বৃদ্ধির স্বার্থে গৌণ করে রাখা হয়। এই সাম্য মানবিক মুক্তির জন্য নয়, বরং শৃঙ্খলিত উৎপাদনের জন্য অপরিহার্য। এটি পুঁজিবাদের আদর্শ গণতান্ত্রিক রূপ। ফুকোর হেটেরোটোপিয়া তত্ত্ব অনুযায়ী ময়নাদ্বীপ হল একটি অন্য জগৎ যা মূল সমাজের সাধারণ আইন দিয়ে চলে না। এটা এমন এক ইউটোপিয়া যেখানে প্রবেশের পথটি হলো নৈতিক পতন বা সামাজিক বিচ্যুতি। কুবের যখন নিজের অজান্তেই চুরির অপবাদ মাথায় নেয়, তখনই সে তার পূর্ণ সত্তাকে বিসর্জন দিয়ে হোসেন মিয়ার নৌকায় ওঠে। সাবঅল্টার্ন স্টাডিজে স্থানচ্যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়নাদ্বীপের জন্য হোসেন মিয়া এমন এক মানুষদের বেছে নেন যারা মূল সমাজ থেকে বিচ্যুত। শিকড়হীন মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। কুবের যখন তার শিকড় হারায়, তখন সে হোসেন মিয়ার সৃষ্টি করা নতুন পরিচয়ে বেঁচে থাকতে বাধ্য হয়। ব্যক্তি সত্তাকে মুছে দিয়ে তাকে কেবল একজন ভোক্তা বা শ্রমিকে রূপান্তর করাই এই নগর রাষ্ট্রের সাফল্য। ময়নাদ্বীপ কি শেষ পর্যন্ত মানুষের মুক্তির ঠিকানা, নাকি পুঁজিবাদের এক অনিবার্য মায়াজাল? উপন্যাসের শেষে কবিরের ময়নাদ্বীপে যাত্রা কোনো পলায়ন নয়, বরং এটি এক শোষণের সিস্টেম থেকে অন্য একটি অধিকতর সুশৃঙ্খল সিস্টেমের অন্তর্ভুক্তি। ডাঙার বিশৃঙ্খল শোষণ থেকে সে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু সে প্রবেশ করেছে এক নিখুঁত নব্য উপনিবেশবাদী জালে। ময়নাদ্বীপ প্রমাণ করে যে গণতন্ত্র যখন পুঁজির হাতে বন্দী হয়, তখন তার জনগণের থাকে না, তা হয়ে ওঠে এক প্রশ্নহীন আনুগত্যের নগর রাষ্ট্র। হোসেন মিয়া সেখানে কেবল পুঁজির মালিক নন, তিনি সেখানে ইতিহাসের রচয়িতা, যিনি আমাদের শেখান কিভাবে গণতন্ত্রের মোড়কে একটি সফল উপনিবেশ গড়ে তুলতে হয়। ময়নাদ্বীপ তাই আধুনিক পুঁজিবাদী বিশ্বের এক আদিম অথচ নিখুঁত ক্ষুদ্র সংস্করণ, যেখানে কবিরা চিরকালই সাবঅল্টার্ন হয়ে রয়ে যায়।